আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আমি এনাম, আশা করি সবাই ভালো আছেন আর কি। তো গতকালকে মিটিং দেখতেছিলাম, ইসলামী আন্দোলনের মিটিং তো না, ওই মিছিল আর কি। মানে তারা পিআর ছাড়া নির্বাচন করবে না, ওই সংস্কারের এইসব কথাবার্তা। আজকে কিছুক্ষণ আগে ঢাকা পোস্ট এরকম একটা খবর দিয়েছে যে সংস্কার না করে আগের নিয়মে নির্বাচন হতে পারে না, রেজাউল করিম। তো এগুলা সংস্কার তো মানে অলমোস্ট ডান আর কি। এখন আর তো নির্বাচনের ট্রেন ছেড়ে দিছে, আপনারা কে কীভাবে ট্রেনে উঠবেন সেটা দেখেন আর কি। তো দেখেন, এখানে সবচেয়ে ভালো লাগার একটা বিষয় কি, যে বদিউল আলম মজুমদার সাহেব বরাবরই পিআরের পক্ষে বলতেছিলেন, এবং গতকালকে ওনার একটা ভিডিও আমি দেখি, সেখানে উনি বলতেছিলেন যে এটা আসছে, নিউজে আসছে bdmorning.com, পিআর পদ্ধতিতে নির্বাচন ভয়ঙ্কর। বদিউল আলম মজুমদার, পিআর পদ্ধতিতে নির্বাচন ভয়ঙ্কর। ইসরায়েলে যে গাজা নৃশংস হত্যাকাণ্ড চলছে, এটার কারণ পিআর পদ্ধতি, এটা মানে উনি বলতেছেন। এবং ওনার যে ভিডিওটা আমি কালকে দেখলাম, সেখানে উনি নেপালের কথা বলতেছেন আর কি। মানে এইটা ওই যে খুব সাংঘাতিক, মানে ওখানে সংখ্যাগরিষ্ঠ দলের মধ্যে মানে প্রায় 2-3টা এরকম ছোটো ছোটো দলগুলো খুব অ্যাক্টিভ হয়ে যায়, এবং তারা অল্প কিছু ভোট দিয়ে মানে ব্ল্যাকমেইল করে আর কি, মানে সমর্থন দেয়, এবং কিছুক্ষণ পরপরই খালি হুমকি দিবে যে এই আমার কথা না শুনলে পারে। মানে ছোট দলগুলো খুব অ্যাক্টিভ হয়ে যায় আর কি, এবং তারা ভালো কাজের চাইতে খারাপ কাজগুলি করে বেশি, যার জন্য গভর্নমেন্ট স্টেবল হয় না, এবং এই স্টেবল না হওয়ার জন্য একটা অশান্তি লেগেই থাকে। তো এখানে বাংলাদেশের, আমি বারবার গতকালকের ভিডিওতেও বলছি যে বাংলাদেশে আসলে পিআর কেন আমি চাচ্ছি না, একটা একক দলের কোনো নেতার উপরে আমার এলাকার প্রার্থীকে আমি ছেড়ে দেবো না, আমি যাচাই করব এবং ভালো মন্দ দেখে আমি ভোট দেবো। তো এটা তো আমার অধিকার, যে এটা হয়ে আসছে, এটা সরানো যাবে না। তো আমি অবশ্যই ধন্যবাদ জানাই বদিউল আলম মজুমদার সাহেবকে, যেহেতু ঐক্যমত কমিশনের মধ্যে ওনারও একটা ভাইটাল রোল প্লে আছে। আমি মনে করছি যে মানে ঐক্যমত কমিশন যেটা আছে, সেটার হয়তো মোরাল কথাটা হয়তো উনি যেটা এখন বলতেছেন আর কি, তাতে কি হবে, এনসিপি, জামাত এবং ইসলামী ঐক্যজোট, মানে ইসলামী আন্দোলন যারা পিআর চাচ্ছিলেন, তারা হয়তো সবাই হয়তো পিছিয়ে উঠে আসবে, বা কেউ হয়তো সরে আসতে পারে আর কি। মানে সরে এসে একটা ঐক্যমতের ভিত্তিতে নির্বাচন হোক, এটাই আমরা চাই। এবং অনেকে বলতেছিলেন যে এনসিপি জামাতের সাথে ঐক্য করেছে আর কি, বা করতেছে। তো এইটা এখন পর্যন্ত আমার কাছে এরকম কোনো কনক্রিট খবর আসেনি, বাট এটা আমরা চাই যে বাংলাদেশে আপনারা সবাই ঐক্য করে বিএনপিকে বেকায়দায় ফেলেন, কোনো সমস্যা নাই, বাট নির্বাচন করেন আর কি। ভারতে বসে, পশ্চিমবঙ্গে বসে ওই আরাফাত বলতেছে যে সকাল্লাদ ভুলে হাসিনাকে দেশে ফেরানোর স্বপ্নে বিভোর আরাফাত। তো তারা ওখানে বসে, কলকাতায় বসে, পশ্চিমবঙ্গে বসে, এবং দিল্লিতেও তারা কাজবাজ করে আর কি। তো ব্যায়াম করে, তারপরে চুলে টাক্কু যেগুলো আছে আর কি, তাদের চুল গজানোর কাজকর্ম করে। শুনতেছিলাম যে ওখানে কাদের, তারপরে আসাদুজ্জামান খান, কামাল, মানে আরাফাত, নানক, এরা তো সবাই ওখানে আছে। মানে তাদের দম ফেলার টাইম নাই আর কি, মানে এমন ব্যস্ত। আরাফাত বলতেছে যে আমার সত্যি বলতে এখন কোনো শখ নেই, কোনো খেলাধুলারও সময় নেই। দ্য প্রিন্টকে সাবেক প্রতিমন্ত্রী মোহাম্মদ আরাফাত। তো ভাই, তোমরা ওদেরকে ব্যাক করে নিয়ে আসার একটা ব্যবস্থা করেন, এবং ভারতকে আসলে বাদ দিতে হবে। তাদের ওই যে ফরেন মিনিস্ট্রি, তারা বলতেছে যে না, কী বলে, এগুলো সব সরকার থেকে এরকম একটা আপত্তি জানাইছে যে তাদের প্রশ্রয় দিচ্ছ, বাট তারা যে কাজগুলি করতেছে এগুলো তো দুই দেশের মধ্যে সম্পর্ক খারাপ হয়ে যাবে। তো তারা বলছে যে না, এগুলো ভুলভাল। তারা আবার বাংলাদেশের নির্বাচনের কথা বলতেছে। তো ভাই, বাংলাদেশের নির্বাচন এটা তো আমাদের আভ্যন্তরীণ ব্যাপার, তোমাদের মাথা ঘামানোর কিছু নাই এখানে। তো রিসেন্টলি আমরা জানি যে পিনাকি ভট্টাচার্য বাংলাদেশে ওই যে 71-এ কতজন মারা গেছে, 2000 না 20,000, এই নানা রকমের কথাটা তো উঠাইছে। তো তাকে আসলে সমর্থন বা তার বিরুদ্ধে বলছি না আমি এই ভিডিওতে, বাট এইটা একটা কনফিউশন আছে। এটা আসলে আমার মতে যে ভুল অতীত নিয়ে বাঁচার আসলে প্রয়োজন নাই। হ্যাঁ, এটা সরকারের উচিত যে একেবারেই ধরে একটা লিস্ট করা, মুক্তিযুদ্ধে কতজন মুক্তিযোদ্ধা ছিল এবং কতজন শহীদ হয়েছিল, যারা নাকি ভাতা টাতা নেয়, তারা কারা, এই টোটাল একটা জিনিস একটা আমাদের ওয়েবসাইটে এটা সার্কুলেট করা। এতে হবে কি, যে এটা দায় এড়ানো আর কি। আমরা এই নতুন প্রজন্মকে আসলে ভুল এটা ইনফরমেশনের উপরে, তথ্যের উপরে এটা বড় হতে দেখতে চাই না আর কি। এখানে অবশ্যই একটা মানে অথেন্টিক ইনফরমেশনের একটা ব্যাপার আছে, এবং নানা রকম কথাবার্তা বিভিন্ন সময় আমরা দেখছি যে, যেমন এখানে আমি আপনাদেরকে কোট করি যে পাকিস্তানি আর্মিদের এক বৈঠকে ইয়াহিয়া খান বলেছিলেন, কিল 3 মিলিয়ন অফ দেম অ্যান্ড দ্য রেস্ট উইল ইট আউট
অফ আওয়ার হ্যান্ডস। এখানে সুস্পষ্ট যে পাকিস্তানি বাহিনীর প্রথম থেকেই লক্ষ্য ছিল অন্তত 30 লাখ বাঙালিকে হত্যা করা। এগুলো হচ্ছে তথ্যসূত্র, কোবার্ট পেয়ান ম্যাসাকার, দ্য ট্র্যাজেডি অফ বাংলাদেশ অ্যান্ড দ্য ফেনোমেনা অফ মাস স্লটার থ্রু আউট হিস্ট্রি 1972, পৃষ্ঠা 50। হ্যাঁ, এখানে দেবাশিস রয় চৌধুরী, ইন ইন্ডিয়ানস আর বাস্টার্ডস এনিওয়ে, দ্য এশিয়া টাইমস 23 জুন 2005। এগুলো যে বইটার রেফারেন্স আছে আমি আপনাদেরকে দেখতে বলবো আর কি। এবং পাকিস্তানের প্রতিরক্ষা বিষয়ক ওয়েবসাইট defense.pk এ প্রকাশিত দ্য রেডিক্যাল ট্রুথ টিচিং MPA CUK দ্য ফরগটেন চ্যাপ্টার অফ পাকিস্তানস হিস্টোরি শীর্ষক নিবন্ধের তৃতীয় অনুচ্ছেদ উল্লেখ করা হয়েছে যে ইন 1971 ওভার 9 months President Yahya Khan and his military commanders with the aid of local collaborators মানে ওই যে রাজাকার committed mass atrocities on unarmed civilians, killed an estimated 3 million people. আরও একটা রেফারেন্সের কথা বলি। 1971 সালে 21শে ডিসেম্বর দৈনিক পূর্বদেশ পত্রিকার সম্পাদকীয়তে লেখা হয়, হানাদার দুশ্মন বাহিনী বাংলাদেশে প্রায় 30 লাখ নিরীহ লোক ও 2 শতাধিক বুদ্ধিজীবীকে নির্মমভাবে হত্যা করেছে। এরকম অনেক কিছু আছে। এবং দেখেন দ্বিতীয় আরও রেফারেন্সের কথা বলা হচ্ছে যে যারা মনে করেন 1971 সালে মুক্তিযুদ্ধের সময় 30 লাখ মানুষ শহীদ হওয়া কোনো মতে সম্ভব না, তারা আসলে অঙ্কে বড় কাছে, মানে এগুলি তারা বলতেছে। এখানে এক নম্বর না, এখানে দ্বিতীয় রেফারেন্সটা আমি উল্লেখ করতে চাই যে 1981 সালের UNHRC ইউনাইটেড নেশনস হিউম্যান রাইটস কমিশন রিপোর্ট অনুযায়ী মানব সভ্যতার ইতিহাসে যতগুলো গণহত্যা সংঘটিত হয়েছে তার মধ্যে অল্প সময়ের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক মানুষকে হত্যা করা হয়েছে 1971 সালে বাংলাদেশে। প্রতিদিন গড়ে 6,000 থেকে 12,000 মানুষ তখন খুন হয়েছিল বাংলাদেশে। মানে এটাও কেমন একটা যাই হোক, এই হিসাব নিকাশগুলো মানে উদ্ধার করা উচিত আর কি, মানে সঠিকটা আমরা জানতে চাই। গণহত্যার ইতিহাসে এটাই সর্বোচ্চ গড় হিসাব। উল্লেখ্য অপারেশন সার্চলাইটের প্রথম রাতের প্রাণহানির সংখ্যা ছিল কমপক্ষে 35,000। মানে আমি জানি না এগুলো সত্য মিথ্যা। চুকনগর গণহত্যায় প্রাণহানি ঘটেছিল 10,000-এরও বেশি। 1971 সালের 28শে মার্চ প্রকাশিত নিউ ইয়র্ক টাইমসের রিপোর্ট অনুযায়ী 27শে মার্চ প্রাণহানির সংখ্যা 10,000। 1971 সালে সিডনি মর্নিং হেরাল্ডের রিপোর্ট অনুযায়ী মার্চের 25 থেকে 29 পর্যন্ত 5 দিনে প্রাণহানির সংখ্যা প্রায় 1 লাখ। এতে দেখা যায় যে প্রতিদিন প্রাণহানির সংখ্যা প্রায় 20,000। সুতরাং 71 সালে বাংলাদেশে প্রাণহানির দৈনিক গড় UNHRC রিপোর্টের ঊর্ধ্বসীমার কাছাকাছি প্রতিদিন 12,000 বলেই আমরা ধরে নিতে পারি। আমাদের মুক্তিযুদ্ধ চলেছে মোট 267 দিন, 25শে মার্চ থেকে 16 ডিসেম্বর। অতএব দিন প্রতি 12,000 নিহত সংখ্যাকে 267 দিন দিয়ে গুণ করলে মোট নিহতের সংখ্যা দাঁড়ায় 32,04,000। আবার UNHRC এর নির্দেশিত ঊর্ধ্বসীমা 12,000 ও নিম্নসীমা 6,000 গড় যদি হয় 9,000, তবে মোট নিহতের সংখ্যা দাঁড়ায় অন্তত 24,03,000। তো আমার মনে হয় যে এটা আরও অনেক রেফারেন্সের এইসব কথাবার্তা আছে। তো এটা একটা পুরনো ইনফরমেশন, সেটা banglanews24.com-এ এখানে 2016-র একটা খবরের মানে রেফারেন্স থেকে আমি এটা পড়লাম। এইটার আমি লিঙ্কটা দিয়ে রাখবো, আপনারা চেক করে নিতে পারেন। তো এখানে ইনফরমেশনগুলো সঠিক মানে থাকা চাই আর কি। তো যাই হোক, এখন এইগুলি যাচাই বাছাই করে এখানে মুক্তিযুদ্ধের সংখ্যা কত, শহীদের সংখ্যা কত, এটা বের করা উচিত। এবং সাথে সাথে রাজাকারদের সংখ্যা, রাজাকার আলবদর আল শামস যারা ছিল তাদেরও একটা লিস্ট করা উচিত। এবং জামাতের অনেকে বলেন যে না, তাদের সংখ্যার চাইতে বিএনপিতে রাজাকার, আওয়ামী লীগের রাজাকার এগুলোর সংখ্যা নাকি বেশি। তো এটা আসলে সঠিক চিত্রটা জনগণ জানতে চাই। তো এটা ডক্টর ইউনূস শুরু করবেন কিনা আই এম নট শিওর, বাট আমার মনে হয় যে কাউকে উদ্যোগ নিয়ে এটা শুরু করা উচিত আর কি। তো বন্ধুরা, এখনকার মতো এটুকুই, খুব তাড়াতাড়ি ফিরবো, সাথে থাকেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।